সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। চলো যাই, দিন এসেছে প্রতিবাদের। পাশবিক ক্ষুধায় আক্রান্ত মানুষদের ঘোরাফেরা সর্বত্র আমরা দেখে থাকি। শুধু ঘোরাফেরা নয়, ওই সম্পর্কিত ঘটনা হজম করে একটা শ্রেণী, প্রতিবাদ করে না। সম্প্রতি কলকাতা আরজিকর কলেজ ও হসপিটালের নৃশংস হত্যালীলার ঘটনায় অভিযুক্তদের কঠিন শাস্তির প্রয়োজন। এ ধরনের আচরণের পিছনে কোনো বিকৃত মানসিকতার প্রকাশ। কেন অপরাধটি সংঘটিত হলো তাই নিয়ে অভিজিৎ মিত্র মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার বিশ্বজিৎ মিত্র এবং সাইকোলজিস্ট ডক্টর সুপর্ণা ম্যামের কাছে দ্বিতীয় পর্বে সংবাদ প্রবাহ বার্তা। নমস্কার, আমার নাম ডক্টর সুপর্ণা দাস। আমি সাইকোলজিস্ট বাই প্রফেশন। আজকে আমাকে একটা মনস্তাত্ত্বিক আইডিয়া দিতে বলা হয়েছে এই ঘটনা যেটা 9 আগস্ট ঘটে গেছে আমাদের রাজ্যে। আমি প্রথমে বলবো, আমাদের মনটার একটা কাঠামো আছে, একটা ফ্রেমওয়ার্ক আছে। সেই ফ্রেমওয়ার্কটা কি সেটা নিয়ে আমি ফার্স্টে শুরু করব। আমাদের মনের এই ফ্রেমওয়ার্কের মধ্যে 3টে জিনিস আছে। একটা হচ্ছে ইগো, একটা হচ্ছে ইড, একটা হচ্ছে সুপার ইগো। ইগো বলতে আমাদের যেটা আমি, সেটাই হচ্ছে ইগো। মানে আমি সুপর্ণা দাস, আমার ইগো হচ্ছে আমি সুপর্ণা দাস, মানে আমি সেলফ হচ্ছে আমি। আর ইগো থেকে ইড বা সুপার ইগো আরো বেশি অংশ নিয়ে থাকে আমাদের মনের মধ্যে। আমাদের মনটা যদি আমরা একটা আইসবার্গের মতো দেখি, ইগোটা একদম সামান্য 2% মতো ইগোটা থাকে, বাকিটা কিন্তু আমাদের ইড আর সুপার ইগোই আমাদের কন্ট্রোল করে। বেসিক্যালি যে কোনো মানুষের ইগোর মধ্যে এই ইড অ্যান্ড সুপার ইগো একটা ব্যালেন্স করে চলে। ইড ইম্পালস গুলো সব থেকে বেশি ডেঞ্জারাস হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শত্রু মন বলা যেতে পারে। হ্যাঁ, এরা আমাদের এই প্রাইমারি প্রসেস থিঙ্কিং গুলো করায়, মানে তাৎক্ষণিক যে আনন্দ বা যেগুলো আমরা করতে ভালোবাসি। একটা মানুষ কিন্তু কাজ করতে বেশি ভালোবাসে না রিল্যাক্স করতে বেশি ভালোবাসে? বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা রিল্যাক্স করতে ভালোবাসে, তারা ঘুরে বেড়াতে ভালোবাসে, তারা আনন্দ করতে ভালোবাসে। তা ইড ইম্পালস আমাদের এইগুলো চালনা করে। আর সুপার ইগো হচ্ছে আমাদের বিবেক বা আমাদের কনসিয়েন্স। হ্যাঁ, সুপার ইগো আমাদের এই ইড ইম্পালস গুলোকে সবসময় একটা কি বলবো, একটা শাসন করতে করতে চলায় যে না, তোমাকে এখন কাজে ফাঁকি দেবে না, তোমাকে এখন কাজটা করে তারপর বেড়াতে যাবে। এই যে সুপার ইগো আমাদের একটা প্রেশার দেয়। তা সেটা খানিকটা নির্ভর করে সে আমাদের সঙ্গে কতটা সহযোগিতা করছে। কারণ সাইকিয়াট্রি বা সাইকোলজি পেশেন্টস যারা আসে আমাদের কাছে, তাদের অনেকটাই কিন্তু তারা একটা ভুল পথে ঢুকে যায়। তাদের আমাদের ঠিক পথে আনার দায়িত্বটা আমাদের, কিন্তু সেই পথে আবার চলার দায়িত্বটা কিন্তু সেই মানুষটির। তো কিছুটা আমরা ওষুধ দিয়ে ওর এই ইম্পালস গুলো কন্ট্রোল করা যেতে পারে। তার সঙ্গে ওর একটা মনের দিক দিয়ে একটা মডিফিকেশন যদি আমরা আনতে পারি, যে এইগুলো করে তার যদি আমরা ট্রেস ব্যাক করি যে ও বিভিন্ন আগে অন্য কোনো সমস্যায় পড়েছে কিনা বা সেইগুলো থেকে সে বেরোতে চায় কিনা, সেক্ষেত্রে নিশ্চয়ই হেল্প করা যায়। কিছু কিছু পার্সোনালিটি ডিসঅর্ডার যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে, নিশ্চয়ই তাদের আমরা ঠিক পথে আনতে পারি। জনগণের সচেতনতা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে, যতক্ষণ না প্রকৃত বিচার জনগণের সম্মুখে তুলে ধরছেন। হাসপাতালের ভিতর এই ভয়াবহতা হয়তো ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে যদি তিলোত্তমার বিচার না হয়। 14ই আগস্ট থেকে বিশ্ববাসী মানসিকভাবে ব্যস্ত বিভিন্ন রাজপথগুলি। মেমোরিয়াল ট্রাস্টের যিনি সর্বা আপাতত বিশ্বজিৎ মিত্রর কাছে এখন আমরা কিছু কথা শুনব। পশ্চিমবঙ্গের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়ের সূচনা হয়েছে। একটি ডাক্তারি পড়ুয়া মেয়ে, সম্ভাবনাময় ডাক্তার, যিনি তার ইচ্ছার বিরুদ্ধে কিছু কাজ করতে না চাওয়ায় তাকে
এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। আমাদের সহনাগরিক, সেই সহনাগরিকের প্রতি আমাদের সমবেদনা, সহমর্মিতা থেকে আমাদের প্রায় 9 তারিখ থেকেই আমরা রাত জাগছি। সারা পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ তারা জেগে উঠেছে। বিশেষ করে নারী সমাজ, যে নারী সমাজ এতদিন হয়তো এইভাবে কোনোদিন জেগেছে বলে আমার জানা ছিল না, তারা সবাই উই ওয়ান্ট জাস্টিস বলে প্রায় রাস্তায় নেমে পড়েছে। কারণ তারা দীর্ঘদিন যে অন্যায়গুলো চলছে সেই অন্যায়গুলো সহ্য করতে করতে প্রায় দেয়ালে পিঠ থেকে গেছিল। তারই বিরুদ্ধে একটা জিহাদ ঘোষণা মতো করে তারা রাস্তায় নেমে পড়েছে। আজকে এই দিনটা কেন এলো, কেন আসছে, কেন এই প্রতিবাদ, এটা খুব সহজে এক কথায় বিশ্লেষণ করা যাবে না। এই প্রতিবাদের মূলে আছে সমাজের একটা ঘুণ ধরা সমাজের রোগ। সেই ঘুণটাকে ঘুণ তেল দিয়ে কাটিয়ে দেওয়া যাবে না। আমরা যে চারপাশে কাজ করছি স্বাস্থ্য আর শিক্ষা নিয়ে, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার প্রকৃত শিক্ষাটাকে বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থা চালানোর চেষ্টা হচ্ছে। প্রকৃত স্বাস্থ্য ব্যবস্থাটাকে বাদ দিয়ে স্বাস্থ্যটাকে লাভজনক সংস্থা হিসেবে যেমন করে পারে লুটে নাও, এইরকম একটা মানসিকতা তৈরি হচ্ছে। এই সন্দীপ ঘোষ আর আলাদা কেউ কিছু না। সন্দীপ ঘোষই একটা মানুষ যে একটা লোভের চূড়ায় উঠতে চেয়েছিল। সেই লোভের চূড়ায় ওঠার জন্য তাকে কে বা কারা সাহায্য করেছিল সেটাই একটা বড় ব্যাপার। এত ঔদ্ধত্য, এত সাহস হয় কি করে? বাচ্চাদের ফেল করিয়ে দেওয়া, বর্জ্য থেকে টাকা নেওয়া, জিনিসপত্র বিক্রি করা, সমাজের আমাদের ট্যাক্সের টাকাকে লুট করার অধিকার স্বাস্থ্য ভবন জানা সত্ত্বেও সে পায় কি করে? একটা বড় হাত, বড় আশীর্বাদ ছাড়া এটা সন্দীপ ঘোষ কেন কেউ পেতে পারে না। এরকম শুধু সন্দীপ ঘোষকে দোষ দিয়ে লাভ নেই। আপনি যেখানে বাস করেন সেখানেও দেখবেন যে পাড়ার মধ্যে আজকে যারা সমাজে বলে আমরা কিছু কাজ করতে চাই, সমাজসেবী হতে চাই, একটা কাউন্সিলর হয়, একটা এমএলএ হয়, দেখবেন দোতলা বাড়ি করার জায়গায় 7 তলা বাড়ি, কেউ কিছু বলার নেই। এই অপরাধ প্রবণতা থাকতে থাকতে প্রচুর মানুষ অপরাধী তৈরি হচ্ছে। অপরাধীর সংখ্যা আগে ছিল না, নিশ্চিতভাবে ছিল। তারা অপরাধ করতে ভয় পেত। এখন অপরাধ করাটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে, যার ফলে এরা অপরাধ করেও এরা জানে আমাদের কোনো সাজা হবে না, কেন আমাদের মাথায় একটা অসম্ভব শক্তিশালী হাত আছে। সে ভারতবর্ষের দিল্লির সরকারই হোক। ছাত্রছাত্রীরা প্রশ্ন করে, আমরা কি বলতে পারি শিক্ষামন্ত্রী জেলে সংস্কার করতে গেছে? না, আমরা কি তাদের কাছে কি মেসেজ নিয়ে যাচ্ছি? শিক্ষামন্ত্রী চুরি করেছে, কোটি কোটি টাকা চুরি করেছে, চাকরি বিক্রি করেছে, তার বিরুদ্ধে। তাহলে কি হলো? তারা কি শিখলো? চুরি করে ভালো মন্ত্রী হওয়া যায়, আর সৎ থাকলে তাকে কষ্ট পেতে হয়। তাহলে এই সমাজটা কোনো মতেই ভালো হতে পারে না। এই সামাজিক পারিপার্শ্বিকতাটা যে অবস্থায় আছে তারই সুফল পাবেন আপনি, আর কুফল যদি হয় তাহলে সন্দীপ ঘোষ হবে। এর বাইরে কিছু হতে পারে না। এটা সোজাসুজি একদম যে দিক দিয়ে ভাববেন সেদিক দিয়ে। শুধু সন্দীপ ঘোষকে দেখলে, আরজিকর দেখলে হবে না। সারা ভারতবর্ষে এই জিনিস চলছে। পশ্চিমবঙ্গে বিগত দিনে বেশ কয়েক বছর ধরে অনাচারটাই এদের এখানে নিয়মে দাঁড়িয়েছে। কোনো মামলার নিষ্পত্তি হয় না, কোনো অপরাধী সাজা পায় না, শুধু পরের পর ট্রায়াল হয়, আর মিডিয়া সেটাকে নিয়ে একটা গল্প তৈরি করে। এর বাইরে কোনো কিছু হয় না। আমজনতা যেখানে ছিল সেখানে, যার ফলেই এই উই ওয়ান্ট জাস্টিস কথাটা এত তীব্র আকার ধারণ করেছে। তারা না পেয়ে যন্ত্রণায় আজকে বাস্ট হয়ে ফেটে পড়েছে। নাহলে রাস্তাঘাটে তারা সমস্ত কাজকর্ম ছেড়ে, কালকেও একটা আন্দোলনে দিয়েছে, 1 হাঁটু জলে দাঁড়িয়ে তারা প্রতিবাদ করছে। এটা তো মানুষ একদিনে পারে না, অনেক কষ্ট করে তবে মানুষ এটা অর্জন করে। তাই সমাজের মেন রোগগুলো সারাতে গেলে মনস্তাত্ত্বিক দিক দিয়ে যেভাবে ভাবছেন আমাদের ম্যাডামরা, স্যাররা বলেছেন, সেটাও যেমন সঠিক, তার সঙ্গে দরকার সামাজিক চাপ তৈরি করা, যাতে অপরাধীরা আলাদা থাকবে আর আমজনতা, সৎ মানুষ তারা সমাজ সংস্কারের কাজে থাকবে। এটা যদি এই আওয়াজ থেকে উঠে আসে তাহলেই দেখবেন এই যে সমাজসেবা করার জন্য অনেকে কান্না পাচ্ছে, অনেকে কষ্ট পাচ্ছে, হ্যাঁ, তাদের এই কষ্টটা চলে যাবে।